সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। যে বক্তারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন ধর্ম অবমাননা করা হচ্ছে। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী রামচন্দ্রের যে অবমাননা সেটাও কিন্তু করা হয়েছে। এছাড়াও মন্দির যে ইস্যু রয়েছে, মন্দির ইস্যুতে অনেক জায়গায় বাধার সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগও কিন্তু ধর্মীয় যে মতাদর্শ লোকেরা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে বিক্ষোভ বের হয় সে সময় কিন্তু বক্তারা কিন্তু ধর্মীয় অবমাননা মানে না এবং রামচন্দ্রের যেই অবমাননা সেটির তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং এর দ্রুত সময় বিচার চেয়েছেন। এছাড়াও রাজীব ভাস্কর্য যখন তারা কথা বলছিলেন তখন কিন্তু তারা জানিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা জানিয়েছেন যেন দ্রুত সময়ের বিচার করা হয় এবং প্রশাসনের কাছে তারা জানিয়েছেন যে 72 ঘন্টার মধ্যে যেন এই যে ধর্ম অবমাননা তার জন্য বিচার করা হয়। আপনারা শুনতে পাচ্ছেন যে ইতিমধ্যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে উগ্রবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এছাড়াও শ্রীরামচন্দ্রের যেই অবমাননা তারা মানতে চাচ্ছেন না এবং তারা এর বিচার চাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ কলেজ শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ছাত্র দলের যে দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন এবং তারা কিন্তু কথা বলেছেন এবং সকলেরই একটি কথা ছিল যে তারা এই ঘটনার যে তীব্র প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং দ্রুত সময়ে এর বিচার তারা যাচ্ছেন। এছাড়া তারা একটি ইতিমধ্যে মশাল মিছিল করছেন এবং মশাল মিছিলটি শাহবাগের দিকে এগিয়ে চলেছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, সাম্প্রতিক সময়ে ভগবান শ্রী রামচন্দ্র সহ যেই দেশ জুড়ে যে ধর্ম অবমাননা ঘটনা ঘটছে, সনাতন ধর্মাবলম্বীদের অবমাননা বা কটূক্তির যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কারণেই কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের সামনে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হন এবং তারা ধর্ম অবমাননা এবং শ্রী রামচন্দ্রের যেই কটূক্তি করা হয়েছে তার বিচারের দাবি জানান। ইতিমধ্যে মিছিলটি কিন্তু রাজু ভাস্কর্য থেকে শাহবাগের পথে প্রায় চলে এসেছে এবং তাদের সকলের একটি দাবি যে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে যেন দ্রুত সময়ে আইনের আওতায় আনা হয়। তারা যখন রাজু ভাস্কর্যে কথা বলছিল, যে দায়িত্বশীলরা ছিল তারা কিন্তু একটি বিষয় জানিয়েছেন যে প্রশাসনকে 72 ঘন্টা সময় কিন্তু তারা বেঁধে দিয়েছেন এবং 72 ঘন্টার মধ্যে না হলে কিন্তু তারা শাহবাগ অবরোধ করবেন বলেও কিন্তু অভিহিত করেছেন। আপনারা শুনতে পাচ্ছেন যে ইতিমধ্যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে শুনতে পাচ্ছেন যে সরার ছলে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন যে মৌলবাদের কবর হবে সোনার বাংলায়, আই ছেলেরা আই মেয়েরা। এছাড়াও তারা সনাতন ধর্মাবলম্বী নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন যে তুমি কে আমি কে, সনাতনী সনাতনী। ইতিমধ্যে যেই মশাল মিছিলটি রয়েছে সেটি কিন্তু শাহবাগে চলে এসেছে এবং এটি আবারও প্রদক্ষিণ করবে, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত স্লোগান দিয়ে যাচ্ছেন এবং মৌলবাদের যে কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং শ্রীরামের অপমানের প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিলটি মূলত বের করেছেন এবং তারা বলছেন যে শ্রীরামের অপমান মানব না, মানব না। আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সরকার কিন্তু বিভিন্ন সময় বলে এসেছেন, এছাড়া বিভিন্ন সময় যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা জানিয়ে এসেছিলেন যে সবাই মূলত আজকে বাংলাদেশি, আমরা সকলেই বাংলাদেশি। এছাড়াও আজকে যারা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন তারাও কিন্তু জানিয়েছেন যে আমরা সকলেই বাংলাদেশি, তাই তারাও এটি বিশ্বাস করতে চান। অর্থাৎ শিক্ষার্থী যারা আজকে মানববন্ধন বা বিক্ষোভ মিছিলে যে বের হয়েছেন তারাও এটি জানিয়েছেন স্পষ্ট করে যে আমরা সকলে বিশ্বাস করতে চাই, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সম্প্রদায় রয়েছেন তারা আমরা সকলেই বাংলাদেশি এবং তারা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও এটি বিশ্বাস রাখতে চান। সে বিশ্বাস থেকেই মূলত আজকে তারা সমাবেশে যেই বক্তব্য পেশ করার সময় বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ একটি সময় তারা কিন্তু বেঁধে দিয়েছেন যে 72 ঘন্টার মধ্যে তারা এই যারা ধর্ম অপমান করেছে এবং শ্রীরামচন্দ্রের অবমাননা করেছে তাদের বিচার কিন্তু নিশ্চিত করতে বলেছেন, অন্যথায় তারা অবরোধ করবেন। এই যে মিছিলটি ইতিমধ্যে বের হয়েছে সেই বিক্ষোভ মিছিলটি বের হওয়ার আগে, অর্থাৎ সমাবেশ যে বিক্ষোভ মিছিলটি বের হয়েছে এটি বের হওয়ার আগে তারা জানিয়েছেন যে আমরা এর সুষ্ঠু বিচার চাই। এছাড়াও বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে শাহবাগে পৌঁছে এসেছে এবং সেটি আবারও ঘুরে রাজু ভাস্কর্যের সামনে যাবে, তারপর শেষ হয়ে যাবে।
সোচ্চার ছিলেন এবং তারা সবসময় বলে এসেছেন যে কোনো ধরনের যে এই ধর্ম অবমাননা সেটি কিন্তু তারা মানছেন না। আমার ধর্মের অপমান মানি না, মানবো না সহ শ্রীরামের যে অপমান তারা মানবেন না, এইরকম নানা স্লোগান কিন্তু তারা দিয়ে চলেছেন। দর্শক, মানবজমিনের যে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন তারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন। আমরা সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি মানবজমিনের পেজ থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী রামচন্দ্র এছাড়া ধর্ম অবমাননার দায়ে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। তবে এই বিক্ষোভ মিছিলটি বের হওয়ার আগ মুহূর্তে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাজু ভাস্কর্যের মধ্যে কিন্তু তারা একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছিল। সমাবেশের মধ্যে জানিয়েছিল শিক্ষার্থীরা যে আমরা সনাতন ধর্মাবলম্বীদের যে ধর্ম অবমাননা করা হচ্ছে সেই ধর্ম অবমাননার প্রতিবাদেই কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা শাহবাগে উপস্থিত করেছি এবং শাহবাগের মধ্যে যে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। একটি সাইডের কিন্তু ইতিমধ্যে বাস কিছুটা স্থগিত রয়েছে, কিন্তু ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক এবং কূটনীতিক সম্পর্ক অথবা প্রতিবেশীর সম্পর্ক আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং এটি কোন দিকে রওনা দিয়েছে, সাম্প্রতিক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা ডক্টর জাহিদকে দিল্লিতে ঢুকতে না দিয়ে ভারত কিন্তু তার একটা ইঙ্গিত দিয়ে দিলেন। আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, সংবাদ সম্মেলন এবং মিডিয়ার বদলতে জেনেছেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ করে ওই যে কষা জাহিদ নামে যে ব্যক্তিকে অনেকেই ব্যঙ্গ করে কষা জাহিদ বলেন, পাসপোর্ট উচ্চতার একজন ভদ্রলোক, তিনি তারেক রহমানের মন্ত্রী পরিষদে উপদেষ্টা আকারে প্রতিমন্ত্রীর মর্যাদা নিয়ে বসবাস করছেন। তো এই জাহিদ সাহেব দিল্লিতে গিয়েছিলেন। দিল্লিতে যাওয়ার পর দিল্লির লোকেরা তাকে ইনভেস্টিগেশন করলো, ইনভেস্টিগেশন করে দিল্লিতে ঢুকতে না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছেন। কেউ কেউ বলছেন বিচার বিশ্লেষণ করার পরে ওনাকে দিল্লিতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাগ করে আর দিল্লিতে ঢুকেননি। কিন্তু ভাই, এই জানোয়াররা, এই জাহিদের মতো যে জানোয়ার, এই জানোয়ারগুলো বহন করে রেবিস ভাইরাস। এরা যদি কাউকে ছোবল দেয় তাহলে তাদের জলাতঙ্ক ভাইরাস হয়, জলাতঙ্ক হয়, কারণ এরা জলাতঙ্কের জীবাণু বহন করে। একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক নষ্ট করার যে বিষ, এটা তাদের চুলের গোড়ায় গোড়ায়, চোখে, মুখে, নাকে, ভাষায়, চিন্তায়, মগজে এবং দিলে। সুতরাং এই রকম রেবিস ভাইরাসের জীবাণু বহনকারী ব্যক্তিদেরকে ভারতের মতো রাষ্ট্র সরাসরি ঢুকতে দিবে, এটা আশা করাটাই ভুল। খেয়াল করে দেখেন, এই জাহিদ 2024 আন্দোলনে মৌলবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তির পৃষ্ঠপোষক হিসাবে কাজ করেছে এবং ভারত বিরোধী যে ন্যারেশন, এই ন্যারেশনে হাওয়া দিয়েছে। কথায় কথায় বলতেন ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। হালা, তুই যদি ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকাই করবি, তাহলে দিল্লির পথে রওনা দিলি কোন আক্কেলে? এখন বিষয়টাকে আরো একটু গভীরভাবে দেখেন। গভীরভাবে কি, ইন্ডিয়া প্রথমে মনে করেছিল যে তারেক রহমান 17 বছর লন্ডনে ছিলেন, প্রবাসী জীবন, গ্রেনেড হামলা মামলা, 10টা আকস্র মামলা, এইরকম একাধিক মামলায় তার কনভিকশন হয়েছিল। এই কনভিকশনগুলো উঠে গেল তিনি যখন এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যখন ক্ষমতায় আসলো তখন। এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী হতে গিয়ে যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনটি কিন্তু একটি মেকানিক্যাল নির্বাচন। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে বিএনপির যে সমঝোতাটি হয়, সেই সমঝোতার মূল কথা ছিল যে কলকাতার সাথে ভারতের যে সীমান্ত, এই সীমান্ত জামায়াতের হাতে ছেড়ে দিতে হবে। এই কথাটি কিন্তু একটু টেকনিক্যালি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের সুন্দরবন থেকে
ওই সিলেটের তামাবিল সীমান্ত পর্যন্ত টানা আমাদের যে সীমারেখা ভারতের সাথে, সেই ভারতের সীমান্তবর্তী অঞ্চলে 90% সিট জামায়াতে ইসলাম পেয়েছে, এবং আমাদের 14 গ্রাম দিয়ে যে সীমান্ত, সেটিও জামায়াতে ইসলাম পেয়েছে। খেয়াল করে দেখেন, ভারতের সীমান্ত অঞ্চল জামাতকে টেকনিক্যালি দিয়ে দেওয়ার মানেটা কি? ভারত সরকার কিন্তু প্রথম দিকে সেটা একটু বুঝতে বিলম্ব করেছে, কিন্তু এখন ভারতের কাছে ইনফরমেশন চলে গেছে, ভারতের কাছে অ্যানালাইসিস চলে গেছে যে পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠীকে দিয়ে ভারতের এই সীমান্তবর্তী অঞ্চলকে যদি অশান্ত করতে হয়, তাহলে সেখানে মৌলবাদের চাষ করতে হবে। এই মৌলবাদীদের চাষবাস করে এই সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান, আফগানিস্তান এবং পৃথিবীর যত জঙ্গি আছে, মুসলিম জঙ্গি, এই জঙ্গিদেরকে এখানে আনি বসবাস করতে হবে। কেন আমি বলছি আপনারা খেয়াল করেন, আমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির দখল করার আগে জোবরা নামে যে গ্রাম আছে, 2 নম্বর গেটে যে গ্রাম আছে, আশেপাশের অঞ্চলে শিবিরের লোকেরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এসে ওখানে বিয়ে করত, বিয়ে করে ওখানে সংসার করত। এই সংসার করে আস্তে 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 এখানে জায়গা করে এই বিশ্ববিদ্যালয়টি তারা দখল নিচ্ছিল। খেয়াল করে দেখেন, তাদের যে চিন্তা, তাদের হলো জায়গাটাকে দখল করবে পরিণয় সূত্রে, তারপরে জঙ্গিবাদ এখানে তারা প্রতিষ্ঠা করবে। এই বিশ্ববিদ্যালয়ে তারা দখল করার জন্য যে কৌশলটা অবলম্বন করেছিল, এখন আপনি ভারত সীমান্তের জায়গা দেখেন, সেখানে এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শিবিরের লোকদেরকে নিয়ে নিয়ে সেই সব জায়গায় বিবাহ করাচ্ছে এবং বিয়ে করে সেখানে স্থায়ীভাবে বসবাস করাচ্ছে। তারা তাদের লোক বল বাড়াচ্ছে, আর এর জন্য অর্থায়ন করছে পাকিস্তান, ISI, এবং তারা প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় সীমারেখার ওই পাশে যেন অশান্তি সৃষ্টি করতে পারে, এখানে যেন মৌলবাদীরা একটা দুর্গ গড়ে তুলতে পারে। আর তারেক রহমানও চিন্তা করলেন, আমরা যেহেতু বড় দল এবং দীর্ঘ কয়েকবার ক্ষমতায় ছিলাম, আমরা সেই দায়িত্বটা না নেই, আমাদের যে দোসর তাদের হাতে সেই দায়িত্বটা ছেড়ে দিই, এবং তিনি সেটাকে ফ্যাসিলিটেট করছেন। আপনি হিসাবটা একটু মিলিয়ে দেখেন, তারেক রহমান যখন 2001 থেকে 4 সালের মধ্যে ক্ষমতায়, তখন শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন মতিউর রহমান নিজামকে, শিল্প মন্ত্রণালয়ের। এই শিল্প মন্ত্রণালয় যেটি হচ্ছে CFL, অর্থাৎ কর্ণফুলী সার কারখানার যেটি, এটার দায়িত্ব ছিল শিল্প মন্ত্রণালয়ের অধীনে। এবং পাকিস্তান থেকে জাহাজে করে যে 10টা অস্ত্র এসেছিল, এই অস্ত্রটি খালাস হয়েছিল কিন্তু এই ইউরিয়া ফার্টিলাইজার সার কারখানা যেখানে, সেখান দিয়ে। এবং সেখান থেকে যে 10টা অস্ত্র ধরা পড়ে, এই 10টা অস্ত্র চায়না থেকে পাকিস্তানে আসে, পাকিস্তান থেকে একটি জাহাজ যোগে বাংলাদেশে আসে। তখন মতিউর রহমান নিজামী তত্ত্বাবধানে এই 10টা অস্ত্র খালাস হয়, এবং দুর্ভাগ্যজনকভাবে সেই অস্ত্রটি বাংলাদেশে একটা কাউন্টার ইউনিটের মাধ্যমে জনগণের সম্মুখে চলে আসে। জনগণের সম্মুখে চলে আসার পর মানুষ বুঝলো যে বাংলাদেশটাকে জঙ্গিবাদের রুট হিসেবে ব্যবহার করার জন্য তারেক রহমান পারমিট করেছেন। তার সাথে কারা ছিল? জামায়াতে ইসলামী। তখন জামায়াতে ইসলামী তারেক রহমানের সরকারের অংশ। 17 বা 20টি বা 21টি সিট নিয়ে তখন জামায়াতে ইসলামী এই বিএনপির অংশ হিসেবে কাজ করছিল। 2 জন মন্ত্রী, একজন আলী হাসান যিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন যুদ্ধাপরাধের দায়ে, আরেকজন মতিউর রহমান নিজামী, তিনিও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এখন তো জামায়াতে ইসলামী তাদের অংশ না, জামায়াতে ইসলামকে তারা এবার সরকারের অংশ রাখে নাই, কিন্তু তারা জামায়াতে ইসলামকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বানিয়েছে। কিভাবে বানিয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশে থাকে, রাজনীতিতে থাকে, বৈধ দল হিসেবে কাজ করার সুযোগ পায়, তাহলে জিয়াউর রহমানের দল অথবা জামাত ইসলামীর দল কারো পক্ষেই ক্ষমতায় যাওয়া সম্ভব না, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো আওয়ামী লীগের সাথে আছে। সেই জন্য টেকনিক্যালি আওয়ামী লীগকে মাইনাস করে জামাতে ইসলামীকে এই জায়গায় নিয়ে আসে, এবং জামাতে ইসলামের সাথে সমঝোতা করে এই উপকূলীয় অথবা উপকূলীয় না মানে সীমান্তবর্তী অঞ্চলে জামাতে ইসলামীকে প্যাট্রোনাইজ করা হয়। খেয়াল করে এখন দেখেন, বাংলাদেশের চারপাশে ভারতের 7টি রাজ্য রয়েছে, যেটাকে 7 সিস্টার্স বলা হয়।
এই যে কলকাতা, মানে পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, ত্রিপুরা, এইভাবে বাংলাদেশের সাথে লাগোয়া এই অঞ্চলগুলোতে তারা একটা বিদ্রোহ, একটা যুদ্ধ অবস্থা বাজিয়ে রাখতে চায়। কারা চায়? পাকিস্তান চায়, কারণ পাকিস্তানের সাথে ভারতের একটা শত্রুতা জন্মগত। অথচ এই পাকিস্তান থেকে বেরিয়ে আসতেই ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, যার কারণে যারা এই বাংলাদেশকে বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, সুষ্ঠু সুন্দর একটা প্রতিবেশী সুলভ রিলেশনশিপে বিশ্বাস করে, তারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যার কারণে আওয়ামী লীগ যখন আসে, ভারত তখন সহযোগিতার হাত বাড়ায়, নদীতে পানি দেয় এবং ব্যবসা বাণিজ্যের জন্য দুয়ার খুলে দেয়, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশকে সমর্থন করে, যার ফলে বাংলাদেশ অর্থনীতিতে এবং সমাজনীতিতে রাষ্ট্রীয়ভাবে সফলতা অর্জন করে। আর এর বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগের বিপরীতে যে বিএনপি, যাদের জন্মই হচ্ছে পাকিস্তানি আইএসের টাকায়, যাদের জন্মই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, সেই কনসেপ্টটাকে ডিসপিউট করার জন্য, যে রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং ভারতের যে সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও যে ভারতেই আশ্রয় নিয়েছিলেন, সেই জিনিসটাকে ডাকার জন্য তারা সব সময় জামাতের সাথে কোলাবোরেশন করে সবসময় মুক্তিযুদ্ধটাকে ডিফেক্ট, মানে কোনো না কোনো জায়গায় মুক্তিযুদ্ধকে কালিমা লেপনের জন্য চেষ্টা করে এবং ইতিহাসকে মিথ্যা খাতে প্রবাহিত করে, এবং এমন ইতিহাস তারা রচনা করে যেটা তারা নিজেরাও বিশ্বাস করে না। সেই রকম একটা দল দেখলো যে ভারত যেহেতু বড় দেশ, আমরা যেহেতু দেশ শাসন করব, ভারতের সাথে ওয়ার্কিং হাইপোথিসিস বা কাজ চালানো একটা প্রকল্প বজায় রাখতে যদি হয়, তাহলে এই কাজটা আমরা পদ্মার আড়ালে থেকে করব এবং পাকিস্তানি দোসরকে দিয়ে করাবো, আমরা এখানে গায়ে কাদা লাগাবো না। কিন্তু আপনি যত চেষ্টাই করেন, আপনার চেহারা ভারত চিনেছে এবং আপনি যে এই টেকনিক্যালি মেকানিক্যালি ওই তার ভারতের সীমান্ত অঞ্চলকে জামাতের হাতে তুলে দিয়েছেন চুক্তি করে, এবং সেখানে এখন যে শ্বাসবাস হচ্ছে মৌলবাদের, জঙ্গিবাদের, ভারত বিরোধিতার, সেটা কিন্তু ভারত বুঝতে পেরেছে। এই ভারত এই বিষয়টি বুঝতে পারার পর আপনার জামাতের এই ঘরানার যে জঙ্গিবাদ, এটার সাথে কিন্তু ডক্টর জাহিদ জড়িত, অর্থাৎ ডক্টর জাহিদ পাকিস্তানি জঙ্গি কানেকশনটিকে এই তারেক রহমানের সাথে লিয়াজু করে জামাতের কাছে খবরটা পাঠায়, এবং জামাত সেইভাবে এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীদেরকে এখানে উৎপাদন এবং ক্রমবিকাশ এবং তাদেরকে লালন পালন করে ভারতের এই অঞ্চলটিতে অস্থিতিশীলতা তৈরি করার জন্য। ভারতও কিন্তু বসে নেই, এই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারত এখন উঠে পড়ে লেগেছে। হয়তো আগামী 1-2 বছরের মধ্যে পুরো সীমান্তই তারা কাঁটাতারের বেড়া দিয়ে বেষ্টন করে ফেলবে। শুধু তাই নয়, আপনি বলেছেন 26 লাখ ভারতীয় বাংলাদেশে রয়েছে, এখন এই 26 লাখের 26 জনকেও আপনি খুঁজে বাইর করতে পারেননি। এখন এই যে 26 জনকে আপনি খুঁজে না বাইর করে আপনি যে এখন দেখতে পাচ্ছেন যে ভারত থেকে পুশিং করা হচ্ছে, এরা কারা? ভারত কোনো হিন্দু ব্যক্তিকে পুশিং করে না। কেন করে না? কারণ তারা বলেছে হিন্দু মানুষ যদি পৃথিবীর যে কোনো দেশ থেকে ভারতে আশ্রয় নিতে চায়, তারা সেই আশ্রয় দিবে। তাহলে কাদেরকে পুশব্যাক করছে? পুশব্যাক করছে মুসলমানদেরকে। এখন এই মুসলমানরা কি ভারতে জন্ম? এরা কি ভারতের মানুষ নাকি বাংলাদেশের মানুষ? সেটা আপনি একটি তদন্ত কমিশন করে সেটা আপনি খোঁজ করে দেখেন। এরা বাংলাদেশেরই মানুষ, ভারতে গিয়ে বিভিন্ন দীর্ঘদিন থেকে কাজকর্ম করে খায়, বাংলাদেশে টাকা পাঠায়। কিন্তু আপনি সেটা ভুলেই গেছেন। লক্ষ লক্ষ সীমান্তের এই পারের বাঙালি ওই পারে গিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি করে, সেটা আপনারা জানেন না। তাদের কোনো ভিসাও লাগে না, পাসপোর্টও লাগে না, তারা বর্ডার ক্রস করে যায়। তো এখন ভারত বুঝতে পেরেছে যে এই যেহেতু জঙ্গি উৎপাদন হচ্ছে, যেহেতু তারেক রহমান এই জঙ্গিবাদী গোষ্ঠীকে তার সীমান্তটা লিজ দিয়ে দিয়েছে, এখন ভারতকে কশাস হতে হবে। কে যে সন্ত্রাসী, কে যে মৌলবাদী গোষ্ঠীর এজেন্ট, কেউ যে পাকিস্তানের এজেন্ট, সেটা তো চেহারা দেখে বোঝা যায় না। এই কশা জাহিদকে দেখা, এই নাস্তিক কশা জাহিদকে দেখে কি আপনারা কোনোদিন বুঝতে পেরেছিলেন সেও পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করবে? এই পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করার কারণেই এই কশা জাহিদকে ভারত ফিরিয়ে দিয়েছে এবং তারেক রহমানকে একটি মেসেজ দিয়েছে যে তারেক সাহেব,
আপনাকে গণার টাইম ভারতের নাই। ভারত অনেক উদারতা দেখিয়েছে। তারেকের মা যখন মারা যায় তখন কিন্তু ভারত শোক বার্তা দিয়েছে, ভারতের মন্ত্রী এসেছে এবং তারা একটা সুষ্ঠু সুন্দর সৎ প্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সুলভ আচরণের জন্য একটি সুযোগও দিয়েছে। কিন্তু তারেক রহমান সেটি গ্রহণ করেননি, বরং তিনি উত্তর যেই সব মানুষ কট্টর মৌলবাদ, জঙ্গিবাদ, ভারত বিরোধী তাদেরকে তার চারপাশে এনে তিনি একটি মানে দুর্গ তৈরি করার চেষ্টা করেছেন। ভারত সেই শব্দটি বুঝতে পেরেছে, ভারত সেই বিষয়টিকে আমলে নিয়েছে। এটা সবে শুরু, শেষ আরো অনেক পরে হবে। খেয়াল করে দেখেন যে একজন প্রতিমন্ত্রী মর্যাদার ব্যক্তিকে ভারতে ঢুকতে না দিয়ে ভারত তারেক রহমানের কাছে একটি সিগন্যাল পাঠালো, হয় ভালো হয়ে যাও, আর তা না হলে এটা তো শুরু, শেষের অঙ্কটা আরো কঠিন হবে। পরবর্তী পর্বে পুশব্যাকের এবং সীমান্ত প্রবলেম নিয়ে আরেকটি পর্ব করব, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে